মানুষের জীবনে কখন যে কি হয়ে যায় তা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারে না। হাসি, কান্না, দুঃখ, কষ্ট, ভালো মন্দ সব মিলেই মানুষের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন অনেকটাই ভালো আছি। সেটা আল্লাহ পাকের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে পরিস্থিতির মাঝখান থেকে এতটা দিন কাটিয়ে উঠলাম। আজ এখন যে পরিস্থিতিতে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি। ফার্স্টে যে কথাগুলো আমি বললাম এগুলো হয়তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটে থাকে। এগুলো বলার একমাত্রই কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ প্রায় 1 মাসের উপরে হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। কেননা আমি যে পরিস্থিতিতে ছিলাম, ভিডিও ছাড়া কেন, আমি কিভাবে যে প্রত্যেকটা দিন কাটিয়েছি একমাত্র আমি শুধু বলতে পারবো। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ করে আপনাদের ভাইয়া ওর ছোট ভাই এবং বড় ভাইয়ের সাথে সারাদিন কথা বলল ফোনে, ভালোই ছিল। বিকাল থেকে কেন জানি না বুকে ব্যথা করতেছে প্রচুর, আস্তে আস্তে বাড়তেছে। তাই ভাবলাম যে যেহেতু আমাদের পুলিশ হসপিটালটা কাছে আছে এখানে নিয়ে যাই। তো রাত্র হয়েছে যেহেতু, তাই আর নিয়ে যাইনি। পরের দিন সকালবেলা আমি 9টার দিকেই নাস্তা খাওয়ানোর পর ওকে নিয়ে গেলাম ইসিজি করাতে। তো ডাক্তার দেখে সাথে সাথেই বলল যে না, ওনাকে ইসিজি করানো দরকার। তো ইসিজি করানোর পর রিপোর্টটা নিয়ে ডাক্তারকে আমি যখন দেখাইতে গেলাম তখন উনি বলল যে রিপোর্ট ওই রকম একটা ভালো আসে নাই, আপনারা এক কাজ করেন, আমি আপনাদেরকে আরও 3-4টা টেস্ট লিখে দিচ্ছি, এগুলো প্রাইভেট হসপিটালে গিয়ে করানোর জন্য। তো আমরা আর ওয়েট করিনি, ওখান থেকেই চলে গেলাম হসপিটালে। গিয়ে আমরা সব টেস্টগুলো করানোর পর বাসায় চলে আসি। বাসায় আসার পর পরের দিন রিপোর্ট দিবে, পরের দিন আবার ওই রিপোর্টগুলো নিয়ে হসপিটালে গেলাম ডাক্তারকে দেখানোর জন্য। উনি তো ওই রিপোর্টগুলো দেখেও বলতেছে যে না, রিপোর্ট তো এগুলো ভালো আসতেছে না। তো যেহেতু আমরা অলরেডি 4টা-5টা টেস্ট করানো হয়ে গেছে আমাদের, তাই ভাবলাম যে না, এখানে না রেখে আমরা প্রাইভেট কোনো হসপিটালে একটা ভালো কার্ডিওলজিস্ট দেখালে মনে হয় ভালো হবে। তো আমরা ওই কাজটাই করলাম। ওখানে যাওয়ার পর ডাক্তারকে আমরা আগের রিপোর্টগুলো দেখালাম। দেখানোর পর উনি বলতেছে আসলে এই রিপোর্ট আপনাদের ভালো আসেনি, আমি আর কয়েকটা টেস্ট দিচ্ছি, টেস্টগুলো করানোর পর আমার সাথে আবার দেখা করবেন। তো আমরা বাকি টেস্টগুলো করার জন্য ব্লাড যাবতীয় যা কিছুর প্রয়োজন হয় ওগুলো দিয়ে আসলাম। অনেক কথা আসলে যদি আমি বলতে যাই এগুলো এত অল্পতে আমি বলে শেষ করতে পারবো না। তা কি করব, হঠাৎ করে যে কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এরকম করতে করতে আমাদের প্রথম রোজার সেহরি খেলাম। খেয়ে আপনার সারাটা দিন এই রিপোর্টগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে প্রায় আমরা 3টা ডাক্তার দেখালাম। ওনাকে দেখানোর পর উনি যে কথাগুলো বলল আমরা বিশ্বাসই করতে পারিনি যে আমাদের রিপোর্টগুলো এত খারাপ আসছে। কেননা আপনাদের ভাইয়ার অবস্থা এতটাও খারাপ ছিল না যে উনি এত বড় একটা কথা বলল। আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেছি। তারপর ভাবলাম যে না, অন্য ডাক্তারকে রিপোর্টগুলো দেখাই, দেখি আসলে ওখানে কি বলে। তো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, বিধাতার লিখন তো আপনার খণ্ডানো যাবে না, আমাদের কপালে যা আছে তাই হবে। তারপর এখানে ইমিডিয়েটলি ডাক্তার বলল যে আপনার হাজব্যান্ডের তো ব্লক হয়ে গেছে, এটা করার জন্য আপনার কি করতে হবে জানার জন্য আমাদেরকে এনজিওগ্রাম করতে হবে, ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করেন। তা আমরা কি করলাম, তাড়াতাড়ি করে, যেহেতু ওর ডিউটি অবস্থায় ছিল, ওই দিন রাতে ডিউটি ছিল, আমরা না বলেই হসপিটালে চলে গেছি। আমরা তো ভাবছি রিপোর্ট দেখাইয়া চলে আসবো, আবার ডিউটিতে অ্যাটেন্ড করবে। তো এটা আর হলো না, তাই আমরা পুলিশ হসপিটালে আবার আসতে হয়েছে। যেহেতু এত অসুস্থ, এটা তো আমাদের এখান থেকে বলে সব কিছু করতে হবে। তাই এখানে আসার পর ডাক্তার দেখলো, দেখে রিপোর্টগুলো আমাদেরকে ইমিডিয়েটলি চিটাং মেডিকেল রেফার করলো। তা আমরা ওখানে যাওয়ার পর ওখানকার কার্ডিওলজিস্ট ডাক্তার দেখে বলতেছে যে না, আপনাদের তো রিপোর্ট অনেক ভালো আসছে। রিপোর্টগুলো যখন ভালো আসছে বলছে, বিশ্বাস করবেন না যে কি যে আনন্দ লাগছে, দুঃখের মাঝেও মনে হয় মুখ দিয়ে হাসি চলে আসলো। অনেক ভালো একটা আবার খবর পেলাম। তো
তো আসলে কপালের লিখন খণ্ডানো যায় না, বললাম না, কথাটা আসলেই ঠিক। যে ওখানে যাক এরকম করে আমরা রাত্রটা ছিলাম, যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে। রাত্রটা ভর্তি করানোর পর ওনারা কিছুটা ইঞ্জেকশন দিল, দিয়ে ওনারা বলতেছে যে না, সকালবেলা আপনাদের তো রোগী এখন ভালো আছে, আমরা রিলিজ করে দিচ্ছি, এখান থেকে নিয়ে যেতে পারেন। তো এখান থেকে আবার আমরা কি করলাম, মনের সন্দেহ দূর করার জন্য আমরা আউটডোরে আবার একটা কার্ডিওলজিস্ট দেখালাম। তো উনি আবার সেম কথা বলতেছে যে না, আপনাদের রোগীর তো হার্ট ব্লক হয়ে গেছে, আপনারা ইমিডিয়েটলি এনজিওগ্রাম করেন। আসলে কিছু বুঝে উঠতে পারতেছি না যে কার কথাটা বিশ্বাস করব আর কার কথাটা বিশ্বাস করব না। তো কোনো কথা মাথায় আসতেছিল না। তারপর আমার ভাইয়াকে ঢাকায় ফোন দিলাম, ভাইয়াকে বললাম যে ভাইয়া এখানে তো এইভাবে এভাবে বলতেছে, কি করব? তো উনি বলল তুই ইমিডিয়েটলি ঢাকায় চলে আয়, চট্টগ্রাম আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। তারপর আমরা এখান থেকে সোজা বাসায় আসার আর সুযোগ পাইনি, সোজা অ্যাম্বুলেন্সে করে এখান থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। বাচ্চারা বাসায় একা, বাচ্চাদের নিয়ে গেলে তো হসপিটালে দৌড়াদৌড়ি করতে ঝামেলা হয়ে যাবে, তাই আমি আমার মাকে ফোন দিলাম। আমার মা আবার কুমিল্লা থেকে রওনা দিয়ে দিল আমার বাসার উদ্দেশ্যে, আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসলে যে কি করব কি করব না নিজেও বুঝে উঠতে পারতেছি না সারাটা রাত। তার মধ্যে আবার রমজান মাস। আমরা সন্ধ্যা 6টার পরে রওনা দিলাম। রাত 1টায় গিয়ে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে ওখানে হাজির হলাম। ওখানে ডাক্তার আপনার রিপোর্টগুলো দেখে সেম কথাই বলতেছে যে আপনাদের রোগীর অবস্থা ভালো না। তারপরেও আমরা একটা ইসিজি করতেছি, ইসিজি করানোর পর দেখি কি রিপোর্টে আসে। ওখানে ইসিজি করানোর পরও বলতেছে না, রিপোর্ট তো অনেক খারাপ, আপনারা জাতীয় হৃদরোগ হসপিটালে চলে যান, আমি ওখানে রেফার করে দিচ্ছি। ওখানে যেতে যেতে রাত বাজে 3টার দিকে ওখানে গিয়ে ভর্তি করাইয়া আমার ভাইয়া আবার হসপিটালে আগেই এসে বসে আছে, যেহেতু অনেক রাত হয়ে যাবে আমাদের আসতে। একা একা কি করব, তাই ভাইয়া আগে থেকেই চলে আসছে। আসলে বলে না যে যার কেউ না থাকে তার নাকি আল্লাহ পাক থাকে। আমার পাশে এই বিপদের সময় কেউই ছিল না। যাক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমার ভাইয়া পাশে ছিল বিদায় আমি এত লম্বা জার্নিটা একা একা করতে পেরেছি, না হলে আমার পক্ষে পসিবল ছিল না। ওইখানে আবার গিয়ে ভর্তি করানোর পর আমাদের সেহেরির টাইম হয়ে গেছে। আমার ভাইয়া আবার টুকটাক কিছু আমাকে কিনে দিয়ে আসছে খাবার, যদিও হসপিটাল কিছু খেতে পারতেছি না, তারপরও রোজা তো রাখতেই হবে, এমনিতেও বিপদের সময়, তার মধ্যে যদি আবার রোজা না রাখি মনটাও খুঁতখুত করবে। তারপর এখানে পরীক্ষা নিরীক্ষা করলো, 4-5 দিন পরীক্ষার পর ওনারা রিপোর্ট দেখে লাস্টে এনজিওগ্রামের ডেট দিল। এনজিওগ্রামটা যদিও ঈদের পরে করানোর কথা ছিল, তারপর আমরা তড়িঘড়ি করে রিকোয়েস্ট করে এর পরের দিনই ডেট ফেলেছিলাম। এনজিওগ্রাম করা হয়েছিল 9 তারিখ। তো এনজিওগ্রাম করানোর পর ডাক্তার আমাদেরকে আপনার ওনাদের ওয়েটিং রুমে তো কম্পিউটার নিয়ে বসে থাকে, ওখানে আমাকে আমার ভাইয়াকে ডেকে নিয়ে দেখাচ্ছে যে ওনার হার্টে তো 3টা ব্লক হয়ে গেছে, এখন আপনারা কি করবেন, ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেন। তো ভাইয়া আর আমি চিন্তা ভাবনা করে এখানে তো হঠাৎ করে কথা শুনে কান্নাকাটি শুরু করে দিছি, কিন্তু কি করব বলেন, হঠাৎ করে যদি এই কথা শুনি কারই বা মাথা ঠিক থাকে। তারপর ভাইয়া বলল যাক, পরের চিন্তা পরে, এখন কি করা যায় সেটা চিন্তা ভাবনা কর। তারপর ভাইয়া বলল ঠিক আছে, আপনাদের সাজেশন মতো কি করা লাগবে বলেন, আমরা ওইটাই করব। তারপর ওনারা বলল যে না, 2টা রিং বসাইতে হবে, আর একটা ছোট আকারে আছে, ওইটা ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হবে। তো 2টা রিং আর 2টা বেলুন পরানো হয়েছে। তো এখান থেকে ওটি থেকে বের করে যখন বেডে দিবে, আপনার বিশ্বাস করবেন না যে ওর দিকে তাকাতে পারতেছি না, যে মানুষটা নিজের পায়ে হেঁটে ওটিতে গেল আর ওখান থেকে বের হচ্ছে কিসে করে। যাক, তারপরও আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার হাজব্যান্ডকে আল্লাহ পাক যেন সুস্থ করে তুলে, তাড়াতাড়ি ভালো করে, ওইটাই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। আবার রাজারবাগ পুলিশ লাইনে এসেছিলাম 1 সপ্তাহ থাকার পর। ডাক্তার বলতেছিল যে 1 মাস যদি উনি রেস্টে থাকে ওনার জন্য খুবই ভালো হবে। যদিও আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আমি গিয়েছিলাম ঢাকায়। ঢাকায় এতদিন থাকা আমার পক্ষে পসিবল না। বাচ্চারা চট্টগ্রামে আছে, ওরা অনেক কান্নাকাটি করতেছে। তারপর নিজের সাহস রেখে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি যেতে পারবে কিনা জার্নি করে। তারপর মনে সাহস রেখে হাজব্যান্ডকে নিয়ে রওনা দিয়ে দিলাম। ভাইয়া তার গাড়িটা দিয়ে, ড্রাইভার দিয়ে আমাদেরকে
পাঠিয়ে দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। যদিও গল্পটা ছিল মাত্র 10 মিনিটের, কিন্তু প্রায় আমার জার্নিটা ছিল 1 মাসের মতো। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই, এটাই ছিল আমার মেইন কারণ। তো আমার উপর সবাই একটু ভালোবাসার দৃষ্টিটা বাড়িয়ে দিবেন। সবাই আমার ভিডিওটি আবার নতুন করে দেখার সুযোগ করে নিন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আন্তরিকতা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।